আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিয়ে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সুতো একটা একটা করে কাটছে ভারত। কয়েকদিন আগে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি অর্থাৎ ভারতের বন্দর দিয়ে বাংলাদেশের যে রপ্তানি করা, যে রপ্তানির জিনিস সেটা ভারতের বন্দর দিয়ে যাওয়ার যে সুবিধা সেটা বন্ধ করে দিয়েছে। এবার গত দুদিন আগে বন্ধ করে দিল 5,000 কোটি টাকার যে রেলওয়ে সংযোগ প্রকল্প, অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্স এই যে রাজ্যগুলোয় সেখানে যাওয়ার জন্যে যে এগুলো ছিল সেটা বন্ধ করে দিল। যে প্রকল্পগুলো চলছিল, 5টা প্রকল্প চলছিল, সেটা বন্ধ করে দিয়েছে ভারত। আচ্ছা, গত বছর মানে 8ই আগস্টে ইউনূস সরকার ক্ষমতায় বসার সময় থেকে প্রথম কয় মাসে যেরকম তুঙ্গে উঠেছিল ভারত বিরোধিতা, এখন ধরা যাক এই এপ্রিলের শেষে, এই 2025-এর এপ্রিলের শেষে সেই বিরোধিতার মাত্রা কি বেড়েছে নাকি কমেছে বাংলাদেশে? প্রিয় দর্শক, এটা একবার নিজে ভাবুন তো। আমি জানি যে কেউ বলবেন বেড়েছে, আবার কেউ বলবেন কমেছে। বিশেষ করে বেড়েছে কেন? বিশেষ করে ইউনূস চীনে গিয়ে নর্থ ইস্টের 7 রাজ্য নিয়ে যেসব উল্টোপাল্টা কথা মন্তব্য করেছেন, নিজেকে গার্ডিয়ান অব দ্য ওশান বলে যেভাবে তিনি হুঙ্কার দিয়েছেন, এবং বাংলাদেশকে চীনের অর্থনীতির একটা এক্সটেনশন হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের ওপর দিয়ে নর্থ ইস্টের ভারতীয় রাজ্যগুলিতে যাওয়ার যে আহ্বান করেছেন, এইসব কথাগুলো যে শুধুমাত্র কি বলবো, শ্রুতিকটু তাই নয়, শ্রুতিকটু শুধু তাই নয়, এগুলো অত্যন্ত অন্যায় কথা, ভালো কথা নয়। ভারতের রাগ হওয়াটা স্বাভাবিক, তাই না? এর সঙ্গে আবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মাখামাখির কথাটাও ধরুন। সুতরাং কেউ যদি বলেন ভারত বিরোধিতা বেড়েছে, তাহলে তিনি বলতেই পারেন, কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝতে পারবেন পাকিস্তানের সঙ্গে মাখামাখিটা হওয়ার পরেও ভারত বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য সম্পর্ক কেটে দেওয়ার কোনো ব্যবস্থা নেয়নি, সম্পর্ক রক্ষা করেছে। এই যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, সেটাও বাংলাদেশকে দিয়ে রেখেছিল ভারত। সুতরাং তখন এগুলো কিন্তু বন্ধ করেনি, যখন পাকিস্তানের সাথে খুব হবনবিং চলছিল, অস্ত্র ভর্তি জাহাজ আসছিল, তখনও কাটেনি। বাকি থাকে চীনে গিয়ে ইউনূসের ওইসব বাজে কথাগুলো বলা, তাতে ভারত রেগেছে বলে অনেকের বিশ্বাস। কিন্তু সত্যি কি তাই? মনে রাখতে হবে, চীনে ওইসব কথাবার্তা বলার পরেও ব্যাংককে বিমস্টেক বৈঠকের সাইড লাইনে মোদি এবং ইউনূস তারা মিটিং করেছেন, বৈঠক করেছেন। পূর্ব নির্ধারিত বৈঠক নয়, কিন্তু সেদিন সকালেও যে সফরসূচি বেরিয়েছিল মোদির, সেখানেও কিন্তু সেই বৈঠকের কথা ছিল না। তাহলে এই বৈঠকে তবুও শেষ পর্যন্ত বসতে হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, মোদি বসতে চাননি, তবু বসতে হয়েছে। বসতে হয়েছে কেন? কারণ চাপের কারণে। কে দিয়েছে চাপ? স্পষ্ট করে কেউ কিচ্ছু বলেননি কে দিয়েছে চাপ, তবে বোঝাই যায় চাপ এসেছিল আমেরিকার কাছ থেকে। কেন চাপ দিয়েছিল আমেরিকা? কারণ বাংলাদেশ নিয়ে তারা আবার একটা নতুন পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনা অনেকটা সেই আগের বাইডেনের আমলের পরিকল্পনা যেটা ছিল তারই এক্সটেনশন, বরং তার থেকে আরো কিছুটা বড় আকারের। কি সেই পরিকল্পনা? সেটাও দুনিয়ার কাছে পরিষ্কার হয়ে গেছে। 24শে মার্চের রাতে এই পরিকল্পনার কথা বলতেই এবং বাংলাদেশকে এই পরিকল্পনায় বাংলাদেশকে নিতেই তো সেনাকর্তা জেবি ভোয়েল তিনি ঢাকায় এসেছিলেন পরিকল্পনায় মিয়ানমারকে নিয়ে, এবং এই অঞ্চলে আমেরিকার একটি সৈন্য ঘাঁটি গড়া হবে সেটা নিয়ে।
আরও আছে। একটা খ্রিস্টান রাজ্য গঠন করে এই অঞ্চলের নিজেদের স্বার্থ রক্ষার ব্যাপার আছে। বলা বাহুল্য এই তিনটে কিংবা তিনের বেশিও যদি থাকে কিছু, কোনোটাই বাংলাদেশের পক্ষেও যেমন শুভ নয়, তেমনি ভারতের পক্ষেও শুভ নয়। আমেরিকার এই পরিকল্পনা ভারত সহজভাবে তাই দেখছে না, দেখতে পারে না। সুতরাং ভারতও তার নিজের মতো করে ব্যবস্থা নেওয়া বা খেলা শুরু করে দিয়েছে। রাশিয়াকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে। এই নিয়ে আসাটা কিন্তু ভারতের প্ল্যান। যে কথা দিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশের রাজনীতিবিদ এবং জনগণের মধ্যে ভারত বিরোধিতা বেড়েছে না কমেছে, এটাই প্রশ্ন ছিল। আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই ভারত বিরোধিতা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এটা কিন্তু বাড়েনি তো বটেই, বরং এটা কমেছে। কারণ দেশ চালাতে গিয়ে নতুন শাসকরা বুঝেছেন ভারতের বিরোধিতা করলে তাতে অনেক ক্ষতি। গত কয়েক মাস তাই ভারতের সঙ্গে সুসম্পর্ক তারা রেখে দিয়ে চলার চেষ্টা করেছেন, সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন, বারবার বৈঠকে বসতে চেয়েছেন। ভারত কিন্তু পাত্তা দেয়নি। প্রশ্ন করতে পারেন যে এতই যদি বার্তা দিয়ে থাকে বাংলাদেশ সুসম্পর্ক তৈরির, তাহলে ইউনূস ওইসব কথা কেন বলেছেন চীনে গিয়ে? আমি মনে করি চীনে গিয়ে মোহাম্মদ ইউনূস যেসব কথা বলেছেন সেগুলো হচ্ছে এক অনভিজ্ঞ রাজনীতিবিদের কথা। অনভিজ্ঞ রাজনীতিবিদ ঝোঁকের মাথায় বলে ফেলা, তাকে চীনের কাছ থেকে ধার নিতে হবে, নানান সুবিধা নিতে হবে, চীনের শিল্পপতিদের টানতে হবে, কারণ বাংলাদেশের শিল্প যেটা ছিল সেটা প্রায় শেষ হয়ে যাওয়ার মুখে। সুতরাং তিনি ওইসবগুলো করবার জন্যে ভেবেচিন্তে কোনো কথা বলেননি। তিনি বলেছেন ওই যে বললাম ঝোঁকের মাথায়। ইউনূসের ওইসব মন্তব্যের সঙ্গে তার উপদেষ্টা পরিষদ পর্যন্ত একমত নয়, এটা আমি বলে দিলাম। অন্তত ইউনূসকে সমর্থন করে কোনো উপদেষ্টা একটা কথা বলেছেন এমন আমি শুনিনি। ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখবেন, তারা হয়তো ইউনূসের সমালোচনা করেছেন এইসব কথার জন্য। সুতরাং ইউনূসের ওই বাজে কথার ফলে ভারত রেগে গিয়ে ব্যবস্থা নিতে শুরু করেছে, এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়, স্বাভাবিক কারণ নয়। কদিন আগে ভারত ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করেছে। এর প্রভাব নিশ্চিতভাবেই পড়েছে বাংলাদেশের শিল্প, বাণিজ্য এবং অর্থনীতিতে। বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে অন্তত ৩,০০০ কোটি টাকা ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে বাংলাদেশের। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে পোশাক শিল্প। বড় কারখানার সঙ্গে মাঝারি ও ছোট কারখানা আছে বাংলাদেশে অজস্র। বড় কারখানা অনেক বন্ধ হয়েছে বটে, কিছু মাঝারি কারখানাও বন্ধ হয়েছে, তবে এই বিশেষ করে ছোট কারখানাগুলো কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনো কোনো রকমে। সেই কারখানাগুলো এবার কাঁচামাল হিসেবে তুলো ও ফাইবার সংকটে পড়েছে। এর দায় অবশ্য ভারতের নয়, কারণ ঝোঁকের মাথায় কি না কি ভেবে বাংলাদেশ সরকার ভারত থেকে তুলো আমদানি নিষিদ্ধ করে দিয়েছে। যে কারণটা তাদের নিজেদের দেশের তুলো উৎপাদকদের কথা ভেবে এটা করেছে বলছে, কিন্তু এতে তাদের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। কারণ কটন কোয়ালিটি যেটা বাংলাদেশ তুলো ব্যবহার হয় সেটা কিন্তু ভারতে তার থেকে কটনের কোয়ালিটি অনেক ভালো। তো যাই হোক, বাংলাদেশে বেকারত্ব যখন রেকর্ড ছুঁয়েছে তখন ভারত গতকাল বন্ধ করে দিয়েছে ওই দুদেশের মধ্যে রেলওয়ে সম্প্রসারণ যেসব প্রকল্পগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে। ৫,০০০ কোটি ভারতীয় টাকার প্রকল্প, রুপি, ভারতীয় টাকাকে আমরা বাঙালিরা টাকা বলি, কিন্তু ভারতে এটাকে বলা হয় রুপায়া। সেই ৫,০০০ কোটি রুপায়ার প্রকল্প বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্য 7 সিস্টার্স যাকে বলা হয়, সেখানে রেল সংযোগের স্থাপনের জন্য শেখ হাসিনার সঙ্গে ভারতের চুক্তি হয়েছিল এবং সেই লক্ষ্যে নেয়া
একাধিক প্রকল্পের অর্থায়ন এবং নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছে ভারত, মানে আপাতত বন্ধ। এই সিদ্ধান্তের ফলে অন্তত 3টি চলমান রেলওয়ে প্রকল্প থেমে গেছে এবং আরও 5টি প্রকল্পের জরিপ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই প্রকল্পগুলো কিন্তু ভারতের যে অংশ সেখানে চলতে থাকবে, আর এখানকার টাকা নিয়ে গিয়ে ওই উত্তরপ্রদেশ এবং বিহার ইত্যাদি জায়গা হয়ে নেপাল এবং ভুটানের মধ্য দিয়ে 7 সিস্টার্সের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, রেল লাইন তৈরি করার প্রস্তাব রয়েছে। এর ফলে কিন্তু বাংলাদেশে কিন্তু এই কাজগুলো বন্ধ হয়ে গেল। এর ফলে বেকারত্ব বাড়বে, কয়েক হাজার মানুষের কর্মসংস্থান চলে যাবে ও বাংলাদেশের অর্থনীতিও আরো চাপে পড়বে। শেখ হাসিনার আমলে করা এই সব চুক্তি পুনর্বিবেচনা করে এগুলো বাতিল হতে পারে বলে খুব হুঙ্কার দিত ইউনূস যখন প্রথম ক্ষমতায় বসেছিলেন, মনে আছে? যে শেখ হাসিনার আমলের করা সমস্ত চুক্তি তারা নতুন করে পুনর্বিবেচনা করবেন এবং তারপর যেটা তাদের স্বার্থ বিরোধী মনে হবে সেগুলো বন্ধ করে দেওয়া হবে, বাতিল করা হবে বলে বাংলাদেশ তখন খুব চিৎকার করেছিলেন ইউনূস এবং তার দলবল। কিন্তু ভারত যদি সেই সময় রেগে গিয়ে বলতো দুচ্ছাই থাকলো তোদের প্রকল্প, আমি চললাম, এই বলে চলে যেত, কিন্তু ভারত তা করেনি। ভারত কিন্তু তখন থেকে মুখে যাই বলুক তারা, ভারত কিন্তু সমানে এই প্রকল্পগুলো চালিয়ে গেছে। আজ তখন চুপচাপ ছিল যখন বাংলাদেশ এই সব বলে নিয়ে হইচই করতো, কিন্তু আজ যখন বাংলাদেশ এসব ব্যাপার নিয়ে ওই পুনর্বিবেচনার ব্যাপার নিয়ে টু শব্দটি আর করে না, তখন কিন্তু ভারত বন্ধ করে দিল প্রকল্প। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় আগামীতে আরো অনেক এরকম পদক্ষেপ ভারত নেবে বাংলাদেশে। যেমন এই দুটো তো বললাম, দুটো তো হয়ে গেছে। বাংলাদেশে হাই স্পিড ডিজেল সাপ্লাই দেয় ভারত ত্রিপুরা থেকে ওই পাইপের মধ্যে দিয়ে, সেই পাইপটাও ভারত তৈরি করেছিল। তো এখন ভারত আমার মনে হয় এর পরেই আসবে, সেগুলো বন্ধ করে দেবে। হাই স্পিড ডিজেল যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হাহাকার পড়ে যাবে বাংলাদেশে, এটা বললাম। শুধু এগুলো নয়, আরো অনেক অনেক বিষয় আছে যেখানে ভারত যদি হাত গুটিয়ে নেয় বাংলাদেশ কিন্তু বিপদ হবে বাংলাদেশের। বজ্রপাতের মতো না, কারণ এখন কিন্তু আপনি দেখবেন যে ওই একটা বেফাস কথা ইউনূস সাহেব চীনে গিয়ে বলে এসেছিলেন, ওটা ছাড়া ভারত কিন্তু এই বাংলাদেশের কেউ কিন্তু এখন খুব বেশি ভারত বিরোধী কথা খুব একটা বলছেন না। তো সুতরাং এই পরিস্থিতিতে কেন ভারত হঠাৎ এরকম কড়া ব্যবস্থা নিতে গেল? এটা অনেকটা সেই বিনা মেঘে বজ্রপাতের মতো। এর একটাই উত্তর, বিনা মেঘ নয়, মেঘ আছে, মেঘের আড়ালে মেঘনাদও আছে, তবে আপাতত দেখা যাচ্ছে না তাদের। সেই না দেখা মেঘগুলো নিয়ে, না দেখা মেঘনাদকে নিয়ে এইবার দুটো কথা বলবো কেবল। 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে মোদি ট্রাম্প বৈঠকে বাংলাদেশের দায়িত্ব মোদির ঘাড়ে দিয়েছিলেন, বলেছিলেন মনে আছে না, যে আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি, মানে আমি বাংলাদেশের সংকট নিরসনের দায়িত্ব আমি মোদিকে দিয়ে দিলাম। সেই জায়গা থেকে আছে কি আজকে? সেই জায়গাতে আমেরিকা কিন্তু সেই জায়গাতে নেই। সেই জায়গা থেকে পিছিয়ে এসেছে আমেরিকা। বাংলাদেশ নিয়ে নানান পরিকল্পনা চলছে তাদের। এটাতে বাংলাদেশ নিয়ে ভারতের যে প্ল্যান ছিল, কি প্ল্যান ছিল ভারতের প্ল্যান ছিল ওয়াকারুজ্জামানকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে ঢাকায় তার ফেলে আসা গদিতে বসিয়ে দেবেন এবং তারপর নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকবে এবং তখন আওয়ামী লীগ জিতলে, যেটার সম্ভাবনা খুব বেশি, আওয়ামী লীগ জিতলে আর তার তাদের নিরপেক্ষতা নেই এবং সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন কেউ তুলতে পারবে না। এমনকি পুরনো নির্বাচনগুলো নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারবে না যদি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জেতে। ভারত সেইটাই ভেবে রেখেছিল। এবং মনে রাখবেন যে ট্রাম্প আসার পরে চীনও তার
তার ব্যবসায়িক কারণে, বাণিজ্যিক কারণে ভারতের বিরোধিতা করবে না। ভারতের সাথে তাল মিলিয়ে চলতে হবে চীনকে। তো এখন বাদ সাধলো, এই যখন প্ল্যান পুরো তৈরি হয়ে গেছে ভারতের, তখন বাদ সাধলো আমেরিকার নতুন প্ল্যান। আমেরিকা খুব ভালো জানে শেখ হাসিনা জীবন থাকতে বাংলাদেশের কোনো জায়গা আমেরিকার হাতে তুলে দেবে না। বাংলাদেশে আমেরিকার ঘাঁটি তৈরি করতে দেবেন না। এটা শুধু শেখ হাসিনা নন, এটা আওয়ামী লীগের আদর্শগত অবস্থান। সুতরাং শেখ হাসিনা যদি ফিরে আসেন, তাহলে তো ট্রাম্পের অসুবিধে, আমেরিকার অসুবিধে। আমেরিকা বাইডেনের আমলেও যেমন তার যে পলিটিক্স, জিও পলিটিক্স ওখানে করতে গেছেন, এখন তার থেকে আরো বেড়ে গেছে ট্রাম্পের সময়। কারণ ট্রাম্প অনেক বড়, বেশি ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী। আমেরিকার স্বার্থ তার কাছে সবার আগে। সুতরাং তিনি করলেন কি, ভাবলেন যে তিনি ঠিক করে নিলেন এখন শেখ হাসিনাকে আনা যাবে না, ইউনূসকে রাখতে হবে। ইউনূসকে তো গদিতে বসানো হয়েছিল আমেরিকার স্বার্থ দেখার জন্যে, এনেছিলেন বাইডেন। এখন ট্রাম্প আছেন, ট্রাম্পের সময়ও তিনি আমেরিকার স্বার্থ দেখবেন। সুতরাং এই জন্যেই তারা ওই ঝাঁপিয়ে পড়লো নতুন ঘাঁটি স্থাপন করার জন্যে। আর ওই মিয়ানমারে যাবে আমেরিকার সেনা, আরাকান আর্মির জন্য, তার জন্য সেনা নয়, আমেরিকার আর সেনাও যাবে, সবকিছু যাবে, অস্ত্রশস্ত্র আরাকান আর্মিকে দেয়া হবে। তারা মায়ানমার দখল করবে, মায়ানমারকে করবে যাতে চীনের তরফ থেকে, চীনের দখল থেকে আমেরিকা এটা বেরিয়ে আসে মিয়ানমার। এই প্ল্যানের জন্য ওই করিডর দেওয়ার কথাটা হয়েছিল। বাংলাদেশের সবাই তো খুব লাফিয়ে উঠলেন ওই আন্তোনিও গুতেরেসকে নিয়ে, যে তিনি অনেক দেবেন টাকা। আসলে তিনিও বলে গিয়েছিলেন, মনে করুন, ওই করিডর দেওয়ার কথা। আর এই জেবি ভোয়েল এসেও বলে গেলেন করিডর দিতে হবে। এবং এখনো কয়েকজন আমেরিকান কর্মকর্তা তারা রয়েছে বাংলাদেশে, শুধু বাংলাদেশে ওই সেনা ঘাঁটি ইত্যাদি স্থাপন করবার জন্যেই তারা বসে আছেন। তো তারা তো এই চেষ্টা করছেন ইউনূস যাতে, এবং এরা ঠিক করছে এই যে চাপটা দিচ্ছে ওরা বাংলাদেশ নিয়ে। সুতরাং ভারতের যে প্ল্যান ছিল, শেখ হাসিনাকে পুনর্বাসনের যে প্ল্যান ছিল, সে প্ল্যানটা বানচাল হয়ে গেল। আর সেই প্ল্যানটা বানচাল হয়ে যাওয়ার পরে এখন আমেরিকার ওপরে ভারত খেপে গিয়েছে। ভারত এইবার কি করছে, বাংলাদেশ নিয়ে ভারতের যে পুরনো প্ল্যান ছিল স্থগিত রাখতে হয়েছে। কিন্তু চুপ করে থাকতে পারবে না ভারত, থাকা যায় না। সুতরাং তারা এই করলো কি, ওয়াকারুজ্জামানকে রাশিয়াতে পাঠিয়ে দিয়ে দিলেন। ওয়াকারুজ্জামান রাশিয়ার থেকে ঘুরে আসার পরে 3টে যুদ্ধজাহাজ তারা এসে দাঁড়ালো চট্টগ্রাম বন্দরে। এবং মনে রাখবেন, এখন আমেরিকার পক্ষেও আর সহজ হবে না ওইভাবে মিয়ানমারের জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করা, এই সহজ হবে না। তাহলে কি এখন দাঁড়িয়ে গেল হচ্ছে ভারত কিচ্ছু বলছে না, কিন্তু যা করবার সেটা পেছন থেকে ঠিক করে যাচ্ছে ওই রাশিয়া, আমেরিকা এবং বাংলাদেশের যারা ক্ষমতায় রয়েছেন তাদের মধ্যে, বিশেষত ওয়াকারুজ্জামান, তিনিও আওয়ামী লীগের মতো, তিনি এখানে কোনো ঘাঁটি গড়তে দিতে চান না, মার্কিন ঘাঁটি তিনি গড়তে দিতে চান না। সুতরাং এখন ভারত কি চেষ্টা করছে, চাপ সৃষ্টি করে বাংলাদেশের অর্থনীতি ইত্যাদি সব কিছুকেই একটা বিপজ্জনক জায়গাতে নিয়ে আসবে এবং অবরোধ তৈরি করবে ভারত। বিভিন্ন রকমভাবে বাংলাদেশের সমস্যা বাড়িয়ে দেবে এবং এমন একটা অবস্থা করবে যার জন্যে ওই নির্বাচনকে ঝুলিয়ে রাখা যাবে না। নির্বাচনকে দ্রুত নির্বাচন দিতে বাধ্য হবে, যাতে বাংলাদেশের ইউনূস সরকার, ভারত তার জন্য চাপ সৃষ্টি করা শুরু করে দিয়েছে। আমেরিকা পেছন থেকে কিন্তু ইউনূসকে সাপোর্ট দিচ্ছে। তাহলে দাঁড়ালো কি ব্যাপার, আগামী দিনে ভারতের মুঠো আরো কিন্তু শক্ত হবে, এবং বাংলাদেশ তাকে কিন্তু অনেক কষ্ট এখন করতে হবে, অনেক কিছু ভুগতে হবে। এটা ভারত যে বাংলাদেশকে ভোগান্তির জন্য এটা করছে তা কিন্তু নয়। এটা মনে রাখবেন, ওই ঝি মেরে বউকে শিক্ষা দেওয়ার মতো। আমেরিকা
ট্রাম্প তার নিজের জায়গা থেকে সরে এসেছেন, বাংলাদেশকে ব্যবহার করতে চাইছেন। বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন ইউনূস জানেন সব, কিন্তু অত্যন্ত ক্ষমতালোভী ইউনূস, তিনি এদিকে নজর দিচ্ছেন না। তিনি ভাবছেন এই করে যতদিন ভাবে থাকা যায়, কিন্তু ভারতও দেবে না সেটা করতে, চীনও দেবে না সেটা করতে, এবং রাশিয়াও এসে গেছে এখন এখানে। এখন এই জন্যেই আজকে এখানে মনে হচ্ছে ভারত কিন্তু ক্রমশই, এখন এই জন্যেই ভারত কিন্তু ব্যবস্থা নিচ্ছে নানা রকম, যে ব্যবস্থাগুলো আপাতভাবে মনে হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। আসলে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভারত শিক্ষা দিতে চাইছে আমেরিকাকে ঘুরিয়ে। সঙ্গে আছে রাশিয়া এবং মনে রাখবেন অনেকটা ভাবেই অনেক পরিমাণে চীন পর্যন্ত। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।